দর্শক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ইভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে। কথা বলবো পর্যটন খাত নিয়ে। আমরা জানি করোনায় অনেক খাতের আসলে অনেক ধরনের ক্ষতি হয়েছে। কথা বলবো আজকে করোনায় পর্যটন শিল্পের যে ক্ষতি এই বিষয়ে। আমি শেরভিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। আমাদের সাথে আজকে অতিথি আছেন খন্দকার রুহুল আমিন, উনি আছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন থেকে। সাথে আছেন সালে আহমেদ সুলাইমান, উদ্যোক্তা হোটেল মোটেল শিল্প থেকে, এবং তার সাথে আছে কামরুজ্জামান ওবায়দুল, উনি আছেন সাধারণ সম্পাদক কক্সবাজার ট্যুর অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশন থেকে। কিছুক্ষণের মধ্যে উনি আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক কথা বলবো সব কিছু নিয়ে আপনাদের সাথে। তার আগে আজকের দিনের একটা ছোট্ট প্রতিবেদন দেখে আসছি। বাড়ছে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা, ব্যবসা সম্প্রসারণে বাড়ছে ঋণ বিতরণও। তবে দুশ্চিন্তার সবচেয়ে বড় নাম খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2020 সাল শেষে ব্যাংক খাতে মোট অনাদায়ী ঋণ বা খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 88,734 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 7.66%। বড় অঙ্কের এই খেলাপির চাপে নতুন করে ঋণ প্রদানও কমিয়ে দিয়েছে ব্যাংকাররা। খেলাপি নিয়ন্ত্রণ শুধু যে ব্যাংকের পক্ষে সম্ভব নয়, তা টের পেয়েছে সরকারও। 1991 সালের ব্যাংকিং আইনের সংশোধন করে তাই নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। গেল সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন পাওয়া খসড়ায় বলা হয়েছে ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে মামলা করা যাবে ফৌজদারি আইনে। ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট 2013 সেখানে 447 এবং 448 কে ফলো করা, যেখানে উইলফুল ডিফল্টের ডেফিনেশন দেওয়া ছিল, এবং আরেকটা যেটা ছিল যে ক্রিমিনাল পানিশমেন্ট নেওয়া যে কোনো উইলফুল ডিফল্টের এগেইনস্টে। বাংলাদেশও এই আইনেও সেটা রেখেছে। শুধু তাই নয়, খেলাপিরা চাইলেও যেতে পারবে না দেশের বাইরে। গাড়ি বাড়ি নিবন্ধন ও ট্রেড লাইসেন্স করার উপরও থাকবে নিষেধাজ্ঞা। অংশগ্রহণ করতে পারবে না রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে, থাকতে পারবে না রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক কোনো পদেও। যারা রেগুলার পেমেন্ট করছে তারা তো পানিশ হয়ে যাচ্ছেন, কারণ দিনের শেষে দেখা যাচ্ছে যে উইলফুল ডিফল্টার্স তারা বিভিন্ন ভাবে রিসিডিউল করে তাদের ইন্টারেস্ট কমিয়ে নিচ্ছে। আমি যতটুকু জানি যে হ্যাঁ, সেটিকে এখানে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং আমরা চাইবো যে এই সংজ্ঞা অনুযায়ী যাতে ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকে রিপোর্ট করেন এবং ব্যবস্থা নেওয়া হয়। সরকারের কঠোর এই অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন সাবেক ব্যাংকাররা। তবে আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে খেলাপিরা বের হতে না পারে সেই দিকে নজর দেওয়ার কথাও বলছেন তারা। কাউকে ছাড় দেওয়া উচিত না, এবং ব্যাংক টাকা পায়, ব্যাংকের সাথে সিকিউরিটি দেওয়া আছে জমি জমা, কিন্তু রিট পিটিশন করে সেগুলো সব ব্লক করে দেয়, এবং রিট পিটিশনটা রিনিউ হতে থাকে 3 বার 4 বার 5 বার। দুর্বল ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ে সবল হতে না পারলে শেষ পরিণতি হবে অবসায়ন বা বন্ধ হয়ে যাওয়া। এমন বিধানও রাখা হচ্ছে নতুন আইনে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক দেখে আসলাম আজকের দিনের প্রতিবেদন। চলুন আমরা আলোচনায় যাই। কথা বলতে চাচ্ছি খন্দকার রুহুল আমিন আপনার সাথে। পর্যটন খাতের অবস্থাটা আমরা এখন জানি কি অবস্থাতে আছে, তারপরেও আপনাকে আমি জিজ্ঞেস করব যে আসলে এই সময়টা আমরা হয়তো কাটিয়ে উঠতে আরও সামনে সময় লাগবে। কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন বা কি ধরনের ব্যবস্থার চিন্তা করছেন এরকম পরিস্থিতিতে? জি, আপনার সহ আমাদের নিউজ 24 এর সব দর্শকদের আমরা সাধুবাদ জানাচ্ছি। আর যে কথাটা আপনি নিয়ে আসছেন বিশেষ করে ব্যাংকিং সেক্টরের উপরে, এবং আপনি নিজেই বললেন যে বর্তমানে প্যান্ডামিক সময়ে যেভাবে পর্যটন খাতটা মুখ থুবড়ে পড়েছে, এই ব্যাপারটা নিয়ে শুধু বাংলাদেশ না, সমস্ত পৃথিবীব্যাপী একটি পর্যটন খাতের উপরে সবচেয়ে বেশি খর্গহস্ত, বিশেষ করে এই করোনা কালীনে আমরা ভোগ করছি। তো দুঃখজনক সত্য হলো কি হলো যে আমরা যারা পর্যটনের ব্যবসার সাথে জড়িত আছে, যেমন আমি হোটেল রেস্টুরেন্টের সাথে জড়িত, আমি হোটেল রেস্টুরেন্টের ওনার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট, এখন প্রধান উপদেষ্টা। আমাদের প্রতিটা কথা যে রানিং ক্যাপিটাল করতে আমরা যেটা চেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং উনিও স্বীকার করেছেন আমাদেরকে দিবেন। সত্যি কথা হলো যে আমরা কোনো হোটেল রেস্টুরেন্টে এখন পর্যন্ত কোনো রানিং ক্যাপিটাল স্বল্প সুদে আমরা পাইনি। এবং সত্যি কথা এটাও ঠিক, যখন বিভিন্ন তফসিলি ব্যাংক যখন সুপারিশ পাঠানো হয়, বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয় যে হোটেল রেস্টুরেন্ট সম্বন্ধে এই ধরনের কোনো সার্কুলার নাই। প্রথমে তো আমাদেরকে বলা হয় যে আমরা সার্ভিস সেক্টরের সাথে আছি, কিন্তু সার্ভিস সেক্টরে আমরা সেই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। আমার কথা হলো যে যেখানে সবচেয়ে বেশি আমরা এফেক্টেড এবং স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার সাথে আমরা জড়িত, আমরা কিন্তু বর্তমানে এই ধরনের রানিং ক্যাপিটাল আমরা পাইনি। এবং যেভাবে আপনার এই স্মল এবং মিডিয়াম সেক্টরে আমরা শুনেছি প্রায় 6,000 কোটি টাকা এটা আপনার ফেরত যাচ্ছে, ঠিক মতো দিতে পারছে না।
আমার কথা হলো আমরা যারা এই ব্যবসার সাথে জড়িত আছি আমরা কেন পাবো না? আমাদেরকে অনেক ব্যাংকই বলা হয়ে থাকে যে পেরিশেবল গুডস আমরা ব্যবসা করি, যেহেতু পচনশীল দ্রব্য আমরা ব্যাংক লোন পাবো না। যেহেতু আমি মনে করি যে থার্ড সেক্টর ঘোষণা করা হয়েছে পর্যটন সেক্টরে, আমরা 4টা ক্রাইটেরিয়ার মধ্যে একটি ক্রাইটেরিয়া করে আমরা রেস্টুরেন্ট এবং হোটেল, আমাদের কোনো শিল্পের মর্যাদা নাই। এই নানান কারণে কিন্তু আমরা এইভাবে মুখ থুবড়ে পড়ে আছি। বর্তমানে যে অবস্থা আমরা দেখছেন, আমাদের প্রায় হোটেল রেস্টুরেন্ট আমরা সমস্ত বাংলাদেশে আমরা 30,000-এর উপরে আছে, এবং 30 জন করেও যদি আমরা আমাদের শ্রমিক ধরি তাহলে কিন্তু প্রচুর, প্রায় 30 লক্ষ শ্রমিক আমাদের সাথে অন্তর্ভুক্ত, কিন্তু আমরা তাদেরকে চালাতে পারছি না। এই করোনাকালীন সময় দেখা গেছে যে অনেক হোটেল রেস্টুরেন্ট তারা মালিকানা বন্ধ হয়েছে, এবং এখন বর্তমান সরকার কি কারণে শুধু টেকওয়েটা খোলা রেখেছে, এতে কিন্তু 2 থেকে 3% অনলি এটা ব্যবহার হয়, টেকওয়েটা, যেটা আপনার পার্সেল দেওয়া হয়। বসার সুযোগটা আমাদের এখন পর্যন্ত দেয় নাই। আমরা বাধ্য হয়ে আজকে বাংলাদেশ রেস্তোরাঁ ওনার্স অ্যাসোসিয়েশন আমরা সাংবাদিক সম্মেলন করে বলেছি যে অন্তত বসার সুযোগটা আমরা স্বাস্থ্যবিধি মেনে 50% আমরা বসার ক্যাপাসিটি রেখে আমরা খোলা রাখতে চাই। টেকওয়ে বা পার্সেল দিয়ে আমরা বাঁচতে পারছি না। জি, আর এখানে আপনারা জানেন যে যারা টুরিস্ট যারা আছে, যারা বহির্বিশ্বে এখন তো আসছেই না, আমাদের ইন্টারনাল যে সমস্ত টুরিস্ট বা ট্যুরিজম আছে সেখানে যদি আমরা তাদেরকে বসিয়ে না খাওয়াতে পারি তাহলে কিন্তু আমরা তাদের কোনো সার্ভিস দিতে পারবো না। এই কারণে আমরা বলতে চাই যে টেকওয়েটা শুধু না রেখে আমাদেরকে বসার সুযোগ করে দেওয়া হোক, আর আমাদের যে রানিং ক্যাপিটাল স্বল্প সুদে আমরা দীর্ঘমেয়াদী যে আমরা লোন চেয়েছি বা মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন আমাদেরকে দিবে, সেইটাকে যেন বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়ে আমরা হোটেল রেস্টুরেন্ট যেন আমরা অবশ্যই এই যে রানিং ক্যাপিটাল পেতে পারি। আরেকটি কথা না বললেই নয়, আমরা দেখেছি যে এই যে ঋণ খেলাপির কথাটা আপনারা যেখানে এখানে আমাদের প্রতিবেদন দেখলাম, এখানে কিন্তু 95% আমরা যারা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনাররা আমরা ব্যবসা করছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি সঠিকভাবে আমরা পরিশোধ করছি, আমরা খেলাপি 95% আমরা কিন্তু ঠিক মতো দিচ্ছি। আর যারা বড় ব্যবসায়ী যারা আছে, যারা বড় বড় আপনারা জানেন, সবই জানেন আপনারা, যেহেতু গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পাই, তারাই কিন্তু ঋণ খেলাপি বেশি হচ্ছে এবং আমি ফিরে আসছি আপনার কাছে সেখানে একই আমরা বিষয় বলতে চাই আমরা যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী আছে। জি, আমি ফিরে আসছি আপনার কাছে একটু। কামরুজ্জামান ওবায়দুল, আপনার সাথে কথা বলবো। আপনি কক্সবাজারের সাথে আছেন, একটু জানাবেন যে ওখানে আসলে পরিস্থিতি কিরকম, কেমন ট্যুরিস্ট পাচ্ছেন, আপনারা কি ধরনের আসলে ব্যবস্থা নিচ্ছেন ওখানের অ্যাটলিস্ট ট্যুরিজমটা একটু বাড়ানোর জন্য। কামরুজ্জামান ওবায়দুল, আপনার মিউট করা আছে, হয়তো আপনি একটু আনমিউট করে কথা বলবেন। জি বলুন। আমরা এখানে ট্যুরিজম নিয়ে আছি, আমাদের ট্যুর অপারেশন নিয়েই আমরা কাজ করি। যেমন ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের আমি বর্তমান দায়িত্বে আছি এখানে সেক্রেটারি হিসেবে। এখানে কক্সবাজারে যে বিষয়গুলো বহির্বিশ্বের বা আমাদের দেশীয় পর্যটন বর্তমান এই মহামারী করোনা ভাইরাসের কারণে প্রথম যে লকডাউন হয়েছে সেখানে বলা হয়েছিল আপনার গভর্নমেন্ট যে প্রণোদনা বা আর্থিক অনুদান বা যে ফ্যাসিলিটিস গুলো আসলে আমাদেরকে মৌখিকভাবে বলা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কোনোভাবেই এটা হয়নি এবং কেউ পর্যটন সংশ্লিষ্ট কেউই এর অনুদান বলেন আর প্রণোদনা বলেন কেউই এটা পায়নি। এবং আমরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমরা যোগাযোগ করেছি, কিন্তু সেটা তারা বলছেন যে এখানে বিষয়টা হচ্ছে আপনাদের সুনির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করা নেই, আর সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা না থাকলে তো স্বাভাবিক, ব্যাংক তো বলবেই যে এখানে অনুদানের বা প্রণোদনের কোনো প্রশ্নই ওঠে না। আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার এখানে শুধু যে হোটেল মোটেল জোন এটাই নয়, এখানে আপনার ক্ষুদ্র ব্যবসায়ী যেমন ধরেন বিস্কিট পট ব্যবসায়ী, শামুক ঝিনুক ব্যবসায়ী, বার্মিজ মার্কেট, আপনার ট্রান্সপোর্টেশন, বিভিন্ন স্পট গুলোতে কক্সবাজার যে পর্যটন স্পট গুলো রয়েছে সেখানের প্রত্যেকটা স্পটের সাথে সংশ্লিষ্ট যারা প্রত্যেকেই
আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। জি, অবশ্যই। আমি জানতে চাচ্ছিলাম আপনারা কোনো ধরনের প্ল্যান করেছেন নাকি বা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন নাকি এরকম একটা পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য? এইরকম একটা পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য আসলে আমাদের ব্যক্তিগত ব্যবস্থা বলতে এখানে অর্থের একটা বড় পার্ট এখানে জড়িত। যেমন পর্যটন সংশ্লিষ্ট যে সমস্ত দক্ষ কর্মীরা রয়েছে, আপনার হোটেল মোটেল জোন, আজকে কি হয়েছে এখানে প্রত্যেক কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। যেমন হোটেল মালিকদেরকে আমরা বিভিন্ন ভাবে বলেছি যে দেখেন, এই দক্ষ জনগোষ্ঠী জনশক্তি যদি আমরা হারিয়ে ফেলি, আর তাদের তো কোনো বেতন পাচ্ছে না, যেমন আপনার মানববন্ধন করতে হচ্ছে, কারা করছে? যারা এই পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন হোটেল মোটেল এবং ট্যুর অপারেটর কর্মচারীগুলো, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনার দেখা যাচ্ছে যে হোটেল কর্তৃপক্ষ কিন্তু এখানে কোনো প্রকারই তারা কোনো কথা বলছেন না, বরং দেখা যাচ্ছে আপনার লকডাউনের কারণে হোটেল বন্ধ থাকছে, কর্মচারী ছাঁটাই। তারা হয়তো বিজনেস করতে পারছেন না, কিন্তু তাদের বেতন কিন্তু আপনার এই কর্মচারীরা পাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, আপনার দক্ষ জনশক্তি যেগুলো, সেগুলো কিন্তু আমরা অলরেডি হারিয়ে ফেলেছি এবং হারিয়ে ফেলতে বসেছি। এবং এই পর্যটন খাতকে যদি আসলে সম্ভাবনাময় খাত আমরা বলে থাকি, তাহলে অবশ্যই এই দক্ষ কর্মচারীদের অবশ্যই আমাদের রাখার প্রয়োজন আছে। জি, ধরে রাখতে হবে। সালেহ আহমেদ সুলেমান, আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম। ওনারা দুইজন যে পরিস্থিতিটা বললেন যে কি আসলে ওনারা সবাই ফেস করছেন এরকম ট্যুরিজম একটা সেক্টরে থেকে, আপনি আমাদেরকে জানাবেন যে আপনার ধারণা অনুযায়ী আসলে এরকম একটা পরিস্থিতি থেকে উঠে আসার বা ঘুরে দাঁড়ানোর জন্য কোনো ধরনের ব্যবস্থা কি নেওয়া হয়েছে নাকি? ধন্যবাদ আপনাকে। খন্দকার রুহুল আমিন ভাই এবং কামরুজ্জামান ভাই যে কথাগুলো বললেন, ওনাদের কথার সাথে আমি একমত পোষণ করে বলছি, আমাদেরকে এই মুহূর্তে সরকারিভাবে নীতি নির্ধারণ করতে হবে পর্যটন শিল্পকে কিভাবে পুনরুদ্ধার করে অর্থনীতিকে সচল করা যায়। দক্ষ জনশক্তিকে আমি সম্পদে রূপান্তর করার জন্য আমাদের এই পর্যটন শিল্পের বিকল্প নেই। তাই সরকারের এখনো উচিত বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান ঋণ বিতরণের যে অবকাঠামো, এটা সম্পূর্ণ পরিবর্তন করে পর্যটন খাতে যারা আছেন তাদের জন্য পৃথক একটি বাংলাদেশ সরকারের একটি সার্কুলার দিয়ে কিভাবে আমরা দ্রুত ভাবে ঋণ সুবিধা এবং প্রণোদনা প্যাকেজ পেতে পারি। এদিকে দেখা গেছে যে গত বছর মাননীয় প্রধানমন্ত্রী 14.58 কোটি বিলিয়ন ডলার বরাদ্দ করেছেন শুধু প্রণোদনা প্যাকেজ এবং ঋণ সুবিধা দেওয়ার জন্য, কিন্তু সেই হিসাবে পর্যটনের কোনো ক্ষেত্রে কোনো খাতে আজ পর্যন্ত এই ঋণ সুবিধা প্রণোদনা সুবিধা পাওয়া যায়নি। তাই এই খাতে আমরা দেখছি জিডিপির এই যে উনার বরাদ্দ, সরকারের বরাদ্দ দ্বারা জিডিপির 4.44%, এটা বড় ধরনের একটি প্রণোদনার উৎস সরকার যোগান দিয়েছে অর্থনীতিকে বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য, কিন্তু সেই ক্ষেত্রে পর্যটন ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো প্রণোদনা পাইনি। তাই আমার অনুরোধ যে আপনার প্রশ্নের প্রেক্ষিতে সরকারের এখন উচিত হবে নীতি নির্ধারকরা সম্পূর্ণ একটি পরিকল্পনা, বাস্তব ভিত্তিক একটি পরিকল্পনা গঠন করে কিভাবে পর্যটনকে চাঙ্গা করা যায়, এই বিধ্বস্ত অবস্থা থেকে পুনরুদ্ধার করা যায়, এই জন্য একটা সুষ্ঠু নীতিমালা অতি দ্রুত সময়ের মধ্যে করতে হবে। নাহলে পর্যটন শিল্প ধরে রাখা, আমাদের এই যে খন্দকার রুহুল আমিন সাহেব এবং কামরুজ্জামান সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে পর্যটন শিল্প এবং একটা ধর্ষের শেষ প্রান্তে পৌঁছে গেছে। তাই এখনই আমাদেরকে বিশ্ব করোনা সংকটে, সারা বিশ্বই সংকট, বাংলাদেশের সংকট, কিন্তু পরিকল্পনার মাধ্যমে যদি আমরা সুষ্ঠুভাবে এগোতে পারি তাহলে আমার মনে হয় পর্যটনের মাধ্যমে আমাদের অর্থনীতি পুনর্জীবন করা আমাদের পক্ষে সম্ভব। এবং আমাদের দক্ষ শ্রমিকরা আজকে চাকরিচ্যুত হয়েছে, বঞ্চিত হচ্ছে তাদের প্রাপ্য থেকে, এবং আমাদের মালিকেরা দিন ধরে লক্ষ লক্ষ টাকা অর্থনৈতিক গচ্ছা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা অপচয় হচ্ছে। তারা ঋণ সুবিধা নিয়ে অনেকে নিয়ে ঋণের টাকাও পরিশোধ করতে পারছেন, আজকে দিশাহারা গতিহারা। এই মুহূর্তে আমাদের জাতীয় পর্যায়ে পর্যটন শিল্পের জন্য আলাদা একটি নীতিমালা প্রয়োজন বলে আমি এটা দাবি করছি, এবং ইতিমধ্যে সরকার আশা করি পর্যটনকে শিল্প সেবা হিসেবে ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেটা আমাদের জন্য একটা মাইল ফলক, কারণ বাংলাদেশে পর্যটনের আকর্ষণের অনেক কিছু পর্যটন নীতি রয়েছে। পর্যটনের শীর্ষস্থান বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এটা উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে। সেই সুবিধা পর্যটনে বিভিন্ন স্পট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। বিদেশিরা এবং পর্তুগিজ বলেন, ব্রিটিশরা এই বাংলাদেশের
বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের পর্যটনের জন্য খুবই আগ্রহী ছিল, সেই সুযোগটা আমাদেরকে নিতে হবে। পর্যটনের এই বিষয়টা বাংলাদেশের তৃতীয় অর্থনীতির একটা শক্তিশালী একটা মাধ্যম। এই মাধ্যমকে বাঁচার জন্য সরকারের তাৎক্ষণিক পর্যায়ে জরুরি ভিত্তিতে একটি পরিকল্পনা নীতিমালা প্রণয়নের মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের একটি দাবি রইল সরকারের প্রতি। আর নচেত এই শিল্পকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন হবে। সামনে আরো দিন পর্যায়ক্রমে আমাদের অর্থনৈতিক বিপর্যয় দেখার যে একটা সুযোগ, সেটার থেকে আমরা পুনরুদ্ধার করার জন্য, সরকারকেও শক্তিশালী করার জন্য, দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আমরাও প্রস্তুত। যারা পর্যটন শিল্পে যারা জড়িত, আমরাই একমাত্র পেশাজীবী পর্যটন শিল্পে যারা সকালে উঠে আমরা দেশের সার্বিক পরিস্থিতি যাদের শান্ত থাকে, বিরাজমান থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা যাতে বিরাজমান থাকে, এটাই আমরা প্রথমে কামনা করি সকালবেলায়। কারণ দেশের সার্বিক অবস্থা ভালো থাকলে পর্যটন আসবে, টুরিস্ট আসবে, আন্তর্জাতিক ফ্লাইট গুলো যেগুলো বন্ধ সেগুলো আসবে। তাই করোনার পাশাপাশি পর্যটনকে বাঁচিয়ে তোলার জন্য সরকারের যৌথ উদ্যোগ নেওয়ার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ খন্দকার রুহুল আমিন। আপনার কাছে একটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম আমি। আমাদেরকে একটু জানাবেন যে একটা ছোট্ট যতটুকু ইনফরমেশন এসেছে যে কিছু কিছু বড় হোটেলগুলো থেকে একটা দরখাস্ত গিয়েছে সরকারের প্রতি যে রেস্টুরেন্টগুলো যেন খোলা হয়, ওইটার জন্য একটা অনুরোধ করে। তো এই বিষয়ে আপনার কাছ থেকে আমি জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। কথা বলছিলাম করোনায় পর্যটন শিল্পের ক্ষতি নিয়ে। খন্দকার রুহুল আমিন, আপনার সাথে কথা বলছিলাম। একটু জানাবেন যে এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে নাকি? যে বড় বড় হোটেল ইন্ডাস্ট্রিগুলো থেকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন গিয়েছে সরকারের মাধ্যমে, কোনো ধরনের পদক্ষেপ কি এর জন্য নেওয়া হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। প্রকৃতপক্ষে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা পাইনি। আর আজকে আমরা যেটা করেছি যে আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছে, বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন, আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি। সেখানে আমরা বলেছি যে এই টেকওয়েতে আমরা অ্যাকচুয়ালি বাঁচতে পারছি না। আমাদের 2 থেকে 3% অনলি কিছু কিছু, তাও আপনার কিছু ডিভিশনাল টাউনে এই আপনার যে টেকওয়েটা চলছে। আর প্রকৃতপক্ষে আমরা যদি ডাইনিং না থাকে বা আমাদের যদি বসিয়ে আমরা খাওয়াতে না পারি, তাহলে কিন্তু আমরা টিকতে পারবো না। এবং আমরা এও বলেছি যে স্বাস্থ্য সব বিধি মেনটেন করে, এবং যেখানে আমাদের সিট ক্যাপাসিটি যদি 100টি থাকে সেখানে আমরা 50টি করব, যাদের 50টি আছে তাদের 25টি করব। টেবিলও দরকার কমিয়ে দিব, এবং আমরা চেষ্টা করব স্বাস্থ্যবিধি মেনে তারপর আমাদের সুযোগ দেওয়া হোক। যে ডাইনিং এর যে সুযোগটা যদি না দেওয়া হয়, তখন আমরা টিকতে পারছি না, দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা কোনো প্রণোদনা পাচ্ছি না, কোনো অনুদান পাচ্ছি না। বাধ্য হয়ে আমরা হয়তো থালা বাসন নিয়ে আমরা বিভিন্ন প্রেস ক্লাবের সামনে আমরা জড়ো হবো। তাছাড়া তো আমরা কোনোভাবেই বাঁচতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, আমরা যেভাবে আপনার দোকানপাট এবং কিছু ডিভিশনাল টাউনে বা প্রতিটা শহরে গণপরিবহন খুলে দেওয়া হয়েছে, সেক্টর খুলে দেওয়া হয়েছে, আমরাও যেন হোটেল রেস্টুরেন্ট যারা আমরা ব্যবসা করছি, যারা খাদ্য ব্যবসার সাথে জড়িত আছি, আমরাও যেন বসে আমরা ব্যবসা করতে পারি, সেবাটা দিতে পারি। তাছাড়া আমরা কিন্তু কোনোভাবেই এর মধ্যে প্রায় আমাদের 30% হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে এবং 50% তাদের মালিকানা পরিবর্তন হয়েছে। এবং আমি দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলতে চাচ্ছি, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো কর্ম তাদের ঠিক মতো স্যালারি দিতে পারছি না, কিন্তু তারা যারা আমাদের রেস্টুরেন্ট আছে তাদের খাওয়া দাওয়া আমরা সুযোগ সুবিধা দিচ্ছি এবং কিছু কিছু হাত খরচ দিচ্ছি। আর যারা খোলা রাখার চেষ্টা করছি তারাও তাদেরকে বেতন দিচ্ছে, হয়তো ঈদ বোনাস ঠিক মতো দিতে পারিনি, কিন্তু আমরা কিন্তু তাদেরকে রেখেছি। এই যে 30 লক্ষ শ্রমিক আছে যাদের পোষ্য সহ প্রায় 2 কোটি ওতপ্রোতভাবে জড়িত আমরা এই খাদ্য সেক্টরের সাথে, আমরা যারা আছি আমাদের বাচ্চার তাগিদে মুখ থুবড়ে পড়ে আছে। আমরা চলমান প্রক্রিয়ার কারণে আমরা চাচ্ছি যে সরকারের যে অনুদান, স্বল্প সুদে দীর্ঘমেয়াদী আমরা অনুদান চাচ্ছি, এবং প্রতিটা এই ব্যবসার সাথে যারা জড়িত সবাই কিন্তু বলেছে। আজকে আমরা 3 জন আছি, তিনজনের দ্ব্যর্থহীন ভাষায় বলছি সরকারের যে প্রণোদনা বা রানিং ক্যাপিটাল বা অনুদান আমরা কিচ্ছু পাইনি। কিন্তু কেন পাবো না? এই সেক্টরটা সবচেয়ে বেশি এফেক্টেড, এই সেক্টরে সবচেয়ে বেশি আমরা লোকবল নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদের এই একটি সেক্টর আপনি চিন্তা করুন, এখানে থাকা খাওয়া, অসুখ বিসুখ সব সুযোগ সুবিধা তাদের দেওয়া হয়, মেডিসিনের সুযোগ দেওয়া হয়, থাকার সুযোগ আমরা
দেই, খাওয়ার সুযোগ আমরা দেই। তা আমরা কেন পাবো না? অন্য সবাই পাচ্ছে, বড় বড় যারা আছে সবাই পাচ্ছে, আমরা স্মল মিডিয়াম যারা আছে সেবা ক্ষেত্রে আমরা কোনো প্রণোদনা আমরা পাচ্ছি না, রানিং ক্যাপিটাল পাচ্ছি না। আমি মনে করছি ইমিডিয়েট আমাদের বাঁচার তাগিদে, না হলে কিন্তু একটা বিস্ফোরণ করবে। কেন এখানে যে 30 লক্ষ শ্রমিক যারা আছে তাদের পোষ্য প্রায় 2 কোটি, আমরা কতদিন এইভাবে আমরা টানবো? সুতরাং আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম হোটেল রেস্টুরেন্ট দেখবেন বন্ধ হয়েছে, তালা দেওয়া আছে, মালিকানা পরিবর্তন হয়েছে। আমাদের ইউটিলিটি বিলের জন্য আমাদের দেখা যায় লাইন কাটা হচ্ছে, এর মধ্যে দিয়ে একটা যা খুঁজছে তাদের ম্যাজিস্ট্রেট দিয়ে সেখানে বিভিন্ন কারণে তাদের ফাইন করা হচ্ছে। এইভাবে কি চলা যায় নাকি? এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য কোনো পায়তারা হচ্ছে কিনা এটা কেন জানি আমার কাছে মনে হচ্ছে। কেন এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে এই চলমান প্রক্রিয়া, আমাদের এই খাদ্য সেক্টর, আপনার ট্যুরিজম সেক্টর, আমাদের আবাসিক হোটেল সহ আমরা যেন বাঁচতে পারি, এই কারণে সরকার নেক দৃষ্টি দিবে এবং বাংলাদেশ ব্যাংকে একটা নির্দেশনা দিবে, স্পেসিফিক নির্দেশনা দিবে। হোটেল রেস্টুরেন্ট পর্যটন ক্ষেত্রে যারা জড়িত আছে তাদেরকে রানিং ক্যাপিটাল হিসাবে তাদেরকে ইমিডিয়েট এবং একটা সময় বেঁধে দেওয়া, উইদিন 30 ডেজ এর মধ্যে তাদের সুযোগ সুবিধা তাদেরকে এই রানিং ক্যাপিটাল দেওয়া হবে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী। তবেই কিন্তু আমরা আপদকালীন বিপদ থেকে আমরা রক্ষা পাবো, এই সেক্টরটা বেঁচে যাবে এবং আমাদের এখানে যে সমস্ত শ্রমিকরা আছে যারা এখনো তারা ধৈর্য সহকারে আমাদের সাথে আছে তারা টিকে থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আমাদের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের কাছে না, আমাদের প্রত্যেকটা শ্রমিক তারা টেলিফোন ব্যবহার করে তাদের বিকাশ, তাদের নগদ এবং বিভিন্ন ভাবে তাদেরকে কিছু অনুদানের ব্যবস্থা করা অবশ্যই দরকার। এই অনুদান কিছুটা পেলে তারা অন্তত আপদকালীন বিপদ থেকে তারা রক্ষা পাবে। এই কারণে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন, সংস্থা আছে, তাদের মাধ্যমে আমি মনে করি বিশেষ করে বাংলাদেশ ব্যাংক স্পেসিফিক আমাদের ব্যাপারে একটু যদি দিক নির্দেশনা দেয় তাহলে তফসিলি ব্যাংকের মাধ্যমে আমরা সেই সুযোগ পাবো এবং আমরা টিকে থাকতে পারবো। এবং এইটাও ঠিক, বাঙালি এবং আমরা যারা আছে আমরা কিন্তু ঘুরে দাঁড়ানোর জাতি, আমরা কিন্তু কষ্ট সহিষ্ণু হয়ে আমরা এগোতে পারি। এবং এই ট্যুরিজম সেক্টর সম্বন্ধে আমি একটু বলতে চাই, সমস্ত পৃথিবীর কিন্তু বলা আছে যে আমরা অতিথি পরায়ণ এবং আমরা সবসময় স্মাইলিং ফেস। এই অতিথি পরায়ণ স্মাইলিং ফেসকে টিকে রাখার জন্য আমাদের রানিং ক্যাপিটাল দরকার, অবশ্যই দরকার। আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি উইদিন 30 ডেজ এর মধ্যে আমাদের যেন একটা সিদ্ধান্ত আসে। আর আমরা যদি আমাদের রেস্তোরাঁটা আমরা ডাইনিং না পেতে পারি, আমরা যদি না বসে খাওয়াতে পারি, তাহলে বাধ্য হয়ে আমরা বিভিন্ন প্রেস ক্লাবের সামনে বা ডিসির সামনে থালা বাসন নিয়ে আমরা তাদের সামনে হাজির হবো। এই কথাই বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে সবার কাছে। জি, অনেক ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছেন এবং তার সাথে সাথে কিছু মেজর পয়েন্টসও তুলে ধরেছেন যেগুলো আসলে জানানো দরকার এবং সবার কাছ থেকে আসলে পৌঁছানো প্রয়োজন। এই মুহূর্তে আমি কথা বলতে চাবো সালেহ আহমেদ সোলেমান আপনার সাথে। খন্দকার রুহুল আমিন যে বিষয়গুলো বললেন খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উনি উল্লেখ করেছেন, তার সাথে আপনি যদি কিছু যুক্ত করতে চান। খন্দকার ভাইয়ের সব সমস্যার কথাও উঠিয়ে ধরেছেন, তবে এখানে আমাদের আর কিছু কথা রয়েছে। সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে করোনাকালীন যে আমাদের বিদ্যুৎ বিল, গ্যাস, পানি ইত্যাদির বিলগুলো জমাট হয়ে আছে, ভ্যাটও জমাট হয়ে আছে, এগুলো সহজ কিস্তিতে আরো 6 মাসের মধ্যে যাতে দিতে পারি কিস্তি করে করে, এটার দিকে সরকারের একটা দিক নির্দেশনা থাকতে হবে। আপনি জানেন যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে একটা ব্যাংক যখন শাখা স্থাপন করা হয় তখন ব্যাংক ম্যানেজার কি করে দলবল নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গ্রাহকের কাছে যায়, কিন্তু আজকে আমরা ওনাদের প্রতিষ্ঠিত গ্রাহক, আমরা নিয়মিত ব্যাংকের থেকে তাদেরকে টাকা জমা দিয়ে টাকা উত্তোলন করি। কিন্তু এই ব্যাংক ম্যানেজার গুলো বা সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি আমাদের অবস্থানের সাথে আমাদের সাথে আলোচনা করে সেগুলো বাংলাদেশ ব্যাংকে যদি স্থাপন করে, তাহলে বাংলাদেশ ব্যাংক অবশ্যই একটি নীতিমালা তৈরি করবে সহজভাবে আমরা কিভাবে প্রণোদনার প্যাকেজ গুলা অতি সত্বর পেতে পারি। কারণ আমাদের লোকসান এত কোটি কোটি টাকা, এত লোকসান লক্ষ টাকায় পরিণত হয়েছে, যেটার থেকে উদ্ধার করার বিকল্প শক্তি কোন উদ্যোক্তা বা মালিকের পক্ষে এখন এই মুহূর্তে এটা সম্ভব নয়। তাই আমরা সরকার থেকে কোনো কি বলে বিনামূল্যে কোনো অর্থ চাচ্ছি না। আমরা অল্প সুদে সহজভাবে কিভাবে পাওয়া যায় সে টাকা দিয়ে আমরা শুধু আমাদের ব্যবসা আবার পুনর্ভাবে চালু করার জন্য একটা প্রক্রিয়ার শক্তি হিসাবে, সহায়ক শক্তি হিসাবে সরকার থেকে সহযোগিতা কামনা করছে। এখানে কোনো আমাদেরকে অনুদানও আমাদের প্রয়োজন না, আমাদের কোনো লোক অনুদানও চাচ্ছেন না, কারণ আমরা অনুদান চাইলে সেটা হবেও না, এটা আমরা জানি। কিন্তু বাংলাদেশ সব ক্ষেত্রে সব সেক্টর
ক্ষতিগ্রস্ত। কিন্তু আমাদের সেক্টরটা সরকার সবার আগে গুরুত্ব দিতে হবে, কারণ করোনা যখন স্বাভাবিক হয়ে আসবে, ইনশাল্লাহ একদিন না একদিন আসবে, তাহলে দেখা যাবে বিদেশ থেকে পর্যটন টুরিস্ট আসবে। তো টুরিস্ট আসলে থাকবে কোথায়? তারা অবশ্যই তাদের প্রথম স্থান হবে রাত কাটাবার জন্য আমাদের এই যে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট গুলা, এইগুলোকে আমরা পুনর্গঠনের ক্ষেত্রে প্রথম অগ্রণী ভূমিকা রাখতে হবে। এগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আমাদেরকে পুনর্ভাবে নতুন ভাবে প্রতিস্থাপন করতে হবে, তাহলে টুরিস্ট আকৃষ্ট হবে, বিদেশি মেহমানরা আসবে, টুরিস্ট আসবে, মানুষ কি করে থাকার সুযোগ সুবিধা পেলে এবং জীবনের নিরাপত্তা পেলে সেখানে অবশ্যই মানুষ আসা যাওয়া করবে। এবং আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলো সরকার করছে, সৌদি আরবও পর্যটন ক্ষেত্রে ইদানিং বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করছে, তাদেরকে আমাদেরকে পরিবেশ দিতে হবে। তারা আসে খোলা আকাশের নিচে তো থাকবে না, আত্মীয় স্বজনের বাসায় থাকার ঝুঁকিপূর্ণ বিষয়। সুতরাং মোটেল ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। তাই সরকারের উচিত হবে বিদেশি পর্যটনদেরকে আকৃষ্ট করার জন্য, তাদের জীবনের নিরাপত্তার জন্য দ্রুত সময়ে আমাদের বিধ্বস্ত এই সেক্টরকে পুনর্জীবিত করার জন্য সরকারের অবশ্যই অর্থনৈতিক শক্তি দিয়ে আমাদেরকে এগিয়ে আসা জানতে হবে, যাতে আমাদের এই কর্মচারী, শ্রমিকগুলো যারা স্কিল হ্যান্ড মানে দক্ষ, তারা আজকে সেই কাজ থেকে বঞ্চিত হয়ে তারা আবার সেগুলো তাদের অভিজ্ঞতা গুলো তার লোক পেয়ে যাচ্ছে। সুতরাং তাদেরকে সক্রিয় করতে হবে এবং নতুন নতুন উদ্যোক্তা এবং নতুন নতুন কর্মচারী এবং কর্মকর্তা সৃষ্টির জন্য, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে এটা আমাদের দাবি রইল। এবং আমাদের খন্দকার ভাই যে সুন্দর গোছালো ভাবে যে দাবিগুলো আমাদের উঠাইলেন, এগুলোর প্রতি আমাদের যথেষ্ট সমর্থন এবং সহযোগিতা সর্বক্ষেত্রে আমাদের কাম্য, এবং সরকারের কাছে কাম্য, সবার কাছে কাম্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কামরুজ্জামান ওবায়দুল্লাহ। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, ফিরে এসে আমি আপনার সাথে কথা বলছি। প্রিয় দর্শক, যেতে হচ্ছে ভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে। আবারও একটা ছোট্ট বিরতিতে নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে। পর্যটন খাত নিয়ে কথা বলছিলাম, কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু নিয়ে আলোচনা করছিলাম। কামরুজ্জামান ওবায়দুল্লাহ, আপনার কাছে আসতে চাচ্ছি। আমাদের এর আগে যে দুইজন অতিথি আছেন ওদের কাছ থেকে আমরা জানতে পারলাম আসলে কি কি সমস্যা হচ্ছে, কিভাবে এগুলো সমাধান করা যায় এবং সরকারের কাছ থেকে কী ধরনের সহযোগিতা আমরা কাম্য করছি। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাবো যে করোনার বাইরে যদি আমরা চিন্তা করি যে একটা পর্যটন খাতকে, বাংলাদেশের পর্যটন খাতকে আরেকটু তুলে ধরার জন্য আমাদের যে ট্যুরিস্টগুলো আছে তাদের সামনে কি কি পদক্ষেপ কক্সবাজার থেকে বা আরও যে পর্যটন জায়গাগুলো আছে ওখানে নেওয়া আমাদের পক্ষে সম্ভব? পর্যটন খাত বাংলাদেশের এটা উদীয়মান শিল্প হিসাবেই বাংলাদেশ সরকার ঘোষণা করেছে ইতিমধ্যে। এখানে বাংলাদেশ সরকার কিন্তু নীতিমালা প্রণয়নের কাজ কিন্তু অলরেডি শুরু করেছে, যেটা খুবই সম্ভাবনাময় একটা অংশ। নীতিমালাতে অলরেডি সেটা এই 2021 সালের এই কিছুদিন আগেই এটা সংসদ অধিবেশনে বিল আকারে পাশ হয়েছে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাইয়ের কাজ বর্তমানে চলছে। তবে এখানে অবশ্যই আমাদের বিশেষ করে ভাইদের সাথে আমি যে কথাগুলো শুনলাম, যে বিষয়গুলো তুলে ধরলেন, এই আবাসন এবং ফুড, এই দুইটা বিষয়ের পাশাপাশি পর্যটন মানে আপনার নতুন নতুন যে স্পটগুলো এখানে তৈরি হয়েছে বাংলাদেশের, এই পার্টগুলোকে আপনার প্রমোট করার জন্য আমাদের নট অনলি আপনার কক্সবাজার, বাংলাদেশ সরকারকেও মানে টোটালি দায়িত্ব নিতে হবে। এবং সেটা নীতিমালার ভিতরে, যে নীতিমালাটা হচ্ছে এই নীতিমালার ভিতরে আমরা আশা করব প্রধানমন্ত্রী এই সেক্টরের সাথে যেভাবে সংশ্লিষ্ট আছেন উনি নিজে, যেমন এখানে বরাদ্দ মেজরিটি পর্যটন খাতের যে বরাদ্দগুলো দেওয়া হয় আপনার, সেটা দেখা যাচ্ছে যে সুনির্দিষ্ট কোনো আপনার দিক নির্দেশনা থাকে না। আমরা বিগত দিনের বাজেটগুলো তো দেখেছি যে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নাই। সুনির্দিষ্ট দিক নির্দেশনার মাধ্যমে আমরা আশা করব সামনে যে বাজেট বলেন আর যে উন্নয়নের যে নীতি নির্ধারণী যারা আছেন, যারা কাজ করবেন, এই সুনির্দিষ্ট দিক নির্দেশনা অবশ্যই আমাদের প্রয়োজন। তার ভিতরে আপনার অবশ্যই সেটা রাখতে হবে, সেটা হলো যে প্রমোশন, এটা সরকারি ভাবেই উদ্যোগ নিতে হবে।
আর আমাদের পক্ষ থেকে যেমন আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, আমাদের করণীয় হচ্ছে আমরা যে সমস্ত কাজগুলো করছি, যেমন নতুন নতুন জায়গা ট্যুরিজম স্পট হিসেবে উপস্থাপন করছি এবং সেগুলোর পিছনে আমরা ইনভেস্ট করছি, সেখানে যেমন আবাসনও যাচ্ছে এবং খাবারও থাকছে। তার পাশাপাশি আমরা ট্যুর অপারেটররা আমরা বিভিন্ন বাংলাদেশে আমাদের দেশীয় ট্যুরিজমের যে লোকাল যে ট্যুরিস্ট রয়েছে এদেরকে আমরা প্রতিনিয়ত গাইড করছি, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক আর বিভিন্ন ভাবে আমরা এগুলো প্রচারণা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু এইটার পিছনে আসলে অবশ্যই সরকারের হস্তক্ষেপ কিন্তু বিশেষভাবে প্রয়োজন, আর সরকারি হস্তক্ষেপ ছাড়া কিন্তু এটা সম্ভব না। আমরা এই যেমন ধরেন যখন এই পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হলো, আমরা কি করলাম, আমরা স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি লোকাল প্রশাসন দিয়ে, যেমন এখন বাংলাদেশে আমাদের টুরিস্ট পুলিশ আছে, টুরিস্ট পুলিশের সহযোগিতায় এবং আমাদের ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন, এমন আরো অনেক সংগঠন আছে, এরা সম্মিলিতভাবে স্বাস্থ্যবিধিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা সেবা কিন্তু প্রদান করে এসেছি বিগত দিনেও। এখন দেখেন আপনার সারা বাংলাদেশে কিন্তু অনেক কিছু ওপেন হয়ে গেছে, শুধু একমাত্র এই পর্যটন সেক্টর, যেমন আপনার ডোমেস্টিক ফ্লাইট গুলো চালু হলো, কিন্তু কক্সবাজারের ফ্লাইট কিন্তু আপনার চালু করা হয়নি। এটা কি কারণে হলো না আমরা নিজেও আজও আমরা জানি না, এবং কি কারণে এটা বন্ধ হলো। যেমন ধরেন এই ফ্লাইট গুলো যদি অন্তত চালু থাকতো তাহলেও আমরা স্বাস্থ্যবিধি মেনটেন করে হলেও কিন্তু অবশ্যই আমাদের পক্ষে সম্ভব স্বাস্থ্যবিধি মেনটেন করা, এবং মেনটেন করেই আমরা পর্যটনের টুরিস্টদেরকে আমরা অবশ্যই সেবা প্রদান করতে পারতাম। তাহলেও কিছুটা হলে আমরা একটা জায়গা খুঁজে পেতাম বেঁচে থাকার জন্য। আর এই যে দক্ষ, এখন আমাদের যে দক্ষ কর্মসংস্থান দক্ষ কর্মী যারা আছেন, এখনো কিন্তু আমরা বিভিন্নভাবে সার্ভাইভ করে, বিভিন্ন সহযোগিতা করে আমরা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে কিন্তু এখনো যাচ্ছি। আর এখন যদি এই সরকার যদি আপনার উদ্যোগ না নেন এবং আমাদের বিশেষ করে অর্থনৈতিক যে বিষয়টা এটা যদি আমাদের না দেখেন, তাহলে কিন্তু আমরা আসলেই টিকে থাকতে পারবো না। খন্দকার রুহুল আমিন, আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম আমি, উনি যে বিষয়গুলো বললো ওগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো, তার সাথে একটু জানাবেন যে আপনি কি মনে করেন যে এ পরের বছরে পর্যটন শিল্পে আরো উন্নতি করতে পারে, এবং যদি হয়ে থাকে তাহলে কোন কোন জায়গাগুলোতে আসলে আরো স্ট্রং অবজারভেশন দেওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই। কেন একটা দেশের অর্থনীতি আমরা বিশেষ করে উন্নত বিশ্ব যেটা দেখছি এবং বিশ্ব উন্নয়নগামী যে সমস্ত দেশ, আর আমরা তো উন্নয়নের পথে, এই পথের প্রধান কিন্তু যে আর্নিং সিস্টেম তা হলো ট্যুরিজম। আর ট্যুরিজমের সুবিধাটা কি, এখানে যারা ঘুরতে আসে, এখানকার কালচার, এখানকার ফুড, এখানকার অ্যাকোমোডেশন, এখানকার বিহেভ তারা কিন্তু লক্ষ্য করার পরিপ্রেক্ষিতে তারাই কিন্তু এখানে ফরেন ইনভেস্টর এখানে ইনভেস্ট করে। তাহলে কি হলো যে আমরা কোন যে গুডস বিদেশে এক্সপোর্ট না করেও কিন্তু আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা পেতে পারি এই ট্যুরিজম সেক্টরের মাধ্যমে। এবং আমাদের এখানে প্রচুর যে ইয়াং এনার্জেটিক ছেলে মেয়েরা আছে যারা প্রতি বছর 20 থেকে 25 লক্ষ ছেলে মেয়ে তারা কর্মক্ষেত্রে বের হচ্ছে, তাদের থেকে কিন্তু আমরা এখানে প্রোভাইড করতে পারি। যারা স্কিল এবং আনস্কিল যারা আছে তাদেরকে আমরা নিয়ে আসতে পারি। আমি বলতে চাই যে আপনি যে কথাটা বললেন যে আমাদের সামনের বারে আমাদের ট্যুরিজম সেক্টর আমরা কিভাবে ডেভেলপ করবো, কিভাবে আকর্ষিত করবো, তার প্রধান কাজই থাকে সরকার আমাদের সাথে সহযোগিতা করা। আমাদের যদি আমরা টিকতেই না পারি, আমাদের যদি অস্তিত্ব না থাকে, তাহলে ডেভেলপমেন্ট কিভাবে হবে? আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য আমাদের রানিং ক্যাপিটাল আমাদের প্রয়োজন, যেটা স্বল্প সুদে দীর্ঘমেয়াদী আমাদের প্রয়োজন। যে কথা সালেহ আহমেদ সুলেমান স্পষ্ট বলেছে, আমরা সাহায্য চাই না, আমরা অনুদান চাই না, আমরা চাই রানিং ক্যাপিটাল, চলমান প্রক্রিয়ার জন্য আমরা কিছু আমরা অর্থ চাই, যে অর্থের মাধ্যমে আমরা আমাদের যেটা আমরা লস করেছি সেটাকে ঘুরে দাঁড়ানো। এবং এই কথা আগেও বলেছি যে আমরা বাঙালি জাত, আমরা কিন্তু সেইভাবে ঘুরে দাঁড়ানোর সেই শক্তি আমাদের আছে, সেই সাহস আছে, সেই উদ্দীপনা আছে, সেটাকে তড়িৎ ভাবে এগোনোর জন্য আমাদের রানিং ক্যাপিটাল প্রয়োজন। এই রানিং ক্যাপিটাল বাংলাদেশ ব্যাংকে তাদের স্পষ্ট নীতিমালা থাকবে ট্যুরিজম সেক্টরের সাথে যারা জড়িত আছে, হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, ট্যুরিজম ট্যুর অপারেটর যারা আছে, তাদেরকে স্বল্প মেয়াদী দীর্ঘস্থায়ী আপনার যেটা লোনের মাধ্যমে যদি আমাদেরকে দাঁড়ানোর সুযোগ দেয়, তাহলে এই সেক্টরটাকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আর এখানে যে জিনিসটা আমাদের আছে, যারা রেস্তোরাঁর সাথে আমরা জড়িত আছে,
আমাদের ডাইনিং এর ব্যবস্থা করতে হবে। টেক ওয়ে যেটা দেওয়া আছে এর মাধ্যমে কিন্তু আমরা এগোতে পারবো না। অবশ্যই। থেকে 3% শুধু আপনার টেক ওয়ে এর মাধ্যমে হচ্ছে, আর আমরা এভাবে আসলে ব্যবসা প্রতিষ্ঠান চালানো একটু টিকতে পারবো না। আমাদের শ্রমিক 30 লক্ষ শ্রমিক, তাদের সাথে যারা 5 পোষ্য আছে প্রায় 2 কোটি, আমরা কিন্তু পথে বসে যাব। এবং আমি মনে করি আমাদেরকে যদি চলমান প্রক্রিয়া বা আমাদেরকে সে সুযোগ না দেওয়া হয়, যে কোনো সময় আমরা রিভোল্ট হতে পারি। আমরা চাই যেন আমাদের শ্রমিকদেরকে আমরা তারা যেন টিকিয়ে রাখতে পারি, তাদের বেতন বোনাস দিতে পারি, তাদেরকে পালতে পারি, সেই সুযোগ করে দেওয়া হোক। আর ডাইনিং ছাড়া কিন্তু আমরা পারবো না। আর আমাদের ট্যুরিজমটা, আমি আবারও বলছি, একটা দেশের মেরুদণ্ড কিন্তু এই ট্যুরিজমের মাধ্যমে জিডিপি গ্রোথ কিন্তু অনেক এগিয়ে নেওয়া যায়। এবং 2-4টা ক্রাইটেরিয়ার মধ্যে একটি রেস্টুরেন্ট আছে, একটা আবাসিক হোটেল আছে, ট্যুর অপারেটর আছে, এই ধরনের মাধ্যমে কিন্তু আমরা ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে কেন আপনারা যেভাবে লিখনি বা প্রচারের মাধ্যমে আমাদের এই সেক্টরটা যেন আমরা টিকে থাকতে পারি। দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে, আমরা পিছনে যেতে পারছি না, হয় আমাদের নিঃশেষ হয়ে যাবে, নাহলে আমরা সামনে এগোনোর জন্য আমরা রিভোল্ট করবো, কারণ আমাদের বাঁচতে তো হবে। এই জন্য বাধ্য আমরা থালা বাসন নিয়ে আমরা আপনাদের প্রেস ক্লাবের সামনে আমরা হাজির হবো, আমরা বাঁচতে চাই। এটি আমাদের অনেক ধন্যবাদ। আমাদের আকুতি, এটা বাঁচার আকুতি আমাদের। অবশ্যই জি, অনেক ধন্যবাদ সালেহ আহমেদ সুলাইমান। আপনার কাছে আসতে চাচ্ছি, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আমাদেরকে জানাবেন। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই। পর্যটন ক্ষেত্রে আমাদের যে আমরা তিনজনে আপনার সাথে যেগুলো উপস্থাপন করলাম সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমরা চাইবো গণমাধ্যম সহ এই সাধারণ দর্শক যারা আছেন তারাও সরকারকে বিভিন্ন সোর্সের মাধ্যমে যেন উদ্বুদ্ধ করে এই পর্যটন শিল্পকে অগ্রাধিকার দিতে। কারণ কখন করোনা এই যে সমাপ্তি ঘটবে এই আভাস আমরা এখনো পাচ্ছি না। পূর্ব প্রস্তুতি আমাদের দরকার। যে কোনো দুর্ঘটনার আগে একটা প্রস্তুতি যদি পেয়ে যাওয়া যায়, তাহলে আমরা বিধ্বস্ত অর্থনীতি থেকে পুনরুদ্ধার করা, অর্থাৎ এই পর্যটন শিল্পকে আরো বিকশিত করা, আরো উন্নত করা, এটা আমাদের জন্য সহজ হবে। তাই এই দর্শক ভাইদের কাছে আমরা অনুরোধ করব, সরকার সহ সংশ্লিষ্ট পর্যটনের সাথে যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের কাছে আবেদন করা, তাদের কাছে যেন নিবেদন করা হয়। কারণ এই শিল্প যে কত বড় গুরুত্বপূর্ণ, এটা যারা মাঠ পর্যায়ে নাই তারা কখনো বুঝবেন না। যারা নীতি নির্ধারণ করেন তারা শুধু কেউ উদ্যোক্তার সাথে জড়িত না, কোনো হোটেলের মালিক না, রেস্টুরেন্টের মালিক না, তারা নীতি নির্ধারণ করলে হবে না। এখানে হোটেল উদ্যোক্তাদেরকে, মালিক সমিতিকে, রেস্তোরাঁ মালিক সমিতিকে সবাইকে ডেকে তাদের থেকে মাঠ পর্যায়ে কি সমস্যা সেগুলো চিহ্নিত করে কিভাবে দ্রুত গতিতে আমরা পর্যটন শিল্পকে আরো অগ্রগামী করা যায় এবং অর্থনীতি অর্জনের জন্য একটি সুফল ছাত্র হিসাবে এটাকে চিহ্নিত করা যায়, সেই ব্যাপারে সর্বসম্মত একটা পরিকল্পনা সহ গঠনমূলক, বাস্তব ভিত্তিক এবং যারা দায়িত্বে যাদেরকে দেওয়া হয় তারা অবশ্যই দায়িত্বশীলিত নীতি নির্ধারণ নিয়ে সেটাকে যে বুক সেলে রেখে দিলে হবে না, সেটা প্রয়োগ করতে হবে, সেখান থেকে ফলপ্রসূ রেজাল্ট আসতে হবে। তাই আমাদের আন্তরিকভাবে দেশপ্রেমিক নাগরিক যারা, দায়িত্বশীল যারা, দায়িত্ববান যারা এবং দেশপ্রেমিক যারা, জনগণের এই সম্পদের প্রতি যাদের আন্তরিক ন্যূনতম ধারণা বা আন্তরিকতা আছে তাদেরকে দিয়ে এইগুলো প্রয়োগ করলে আমার মনে আমরা পর্যটন শিল্প অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী হয়ে পুরো বিশ্বের মধ্যে একটা বিস্ময়কর একটা এই যে জিডিপি অর্জনের ক্ষেত্রে যে রেকর্ড সৃষ্টি করছে, তার সহায়ক শক্তি হিসেবে দেশের সকল জনগণকে তাকে সহযোগিতা করছে। আমরাও প্রস্তুত এই বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য, এই পর্যটন শিল্পকে আরো জাগরণ করার জন্য, আরো উন্নত করার জন্য। এখানে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের এবং সাথে সাথে আমাদের অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিচ সংলাপ এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আশা করি ঘুরে দাঁড়াবে প্রতিটি খাত এবং আমরা এই পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে পারবো। তার সাথে সাথে অবশ্যই অনুরোধ করব সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। নিউজ 24 এর সাথেই থাকুন।